আমাদের হাতে আজকে মিথুন বিশ্বাস আর বিশ্বজিৎ দাসের লেখা একটা অসাধারণ বই আছে। নাম খেলাধুলার ইতিহাস ও ভারতীয় ক্রীড়া সমাজ। বইটা হাতে নিলে প্রথমে মনে হতে পারে যে এটা হয়তো খেলাধুলার ইতিহাস নিয়ে লেখা একটা সাধারণ বই, কিন্তু পাতা উল্টাতে শুরু করলেই বোঝা যায় এটা আসলে তার থেকে অনেক বেশি কিছু। একদম। বইটা শুধু কোন সালে কে জিতেছিল বা হেরেছিল সেই সব তথ্য দেয় না, বরং এটা খেলাধুলার মধ্যে দিয়ে খেলার মাঠের মধ্যে দিয়ে গোটা সমাজটাকে বোঝার চেষ্টা করে। একটা কথা বলা হয় না যে খেলার মাঠ নাকি সমাজের আয়না? হ্যাঁ হ্যাঁ, বলা হয়। এই বইটা যেন ঠিক সেই আয়নাটাই আমাদের সামনে তুলে ধরে। দারুণ একটা কথা বললেন, খেলার মাঠ সমাজের আয়না। তাহলে চলুন আজ এই বইটাকে সঙ্গে নিয়ে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। যদি খেলার মাঠ সত্যি সমাজের আয়না হয়, তাহলে ভারতীয় সমাজকে নিয়ে সেই আয়না আমাদের কি দেখাচ্ছে? আর বইটা কিন্তু ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি, NEP 2020। হ্যাঁ, আর চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বা সিবিসিএস। ঠিক, এই দুটো পাঠ্যক্রম অনুযায়ী লেখা, তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যেও এটা যে কতটা কাজের সেটাও আমরা দেখতে পাব। বইটা শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু জরুরি পার্থক্য স্পষ্ট করা হয়েছে, খেলা বা প্লে আর ক্রীড়া বা স্পোর্টসের মধ্যে। আমরা তো এই দুটো শব্দ প্রায় এক মানেতে ব্যবহার করে ফেলি, কিন্তু এখানে লেখকরা বলছেন সব খেলাই ক্রীড়া নয়। ঠিক। যেমন ধরুন, আমরা বন্ধুরা মিলে পার্কে যে ক্রিকেট খেলি সেটা হলো খেলা, কিন্তু বিরাট কোহলি যখন মাঠে নামেন সেটা ক্রীড়া, কারণ তার নির্দিষ্ট নিয়মকানুন আছে, প্রতিযোগিতা আছে আর কি। একদম। এই কাঠামোটা বোঝার পরেই বইটা আমাদের কিছু সমাজতাত্ত্বিক তত্ত্বের জগতে নিয়ে যায়। খেলাধুলাকে গভীরভাবে বুঝতে গেলে এই থিওরিগুলো জানাটা খুব দরকার। প্রথমটাই যেমন ফাংশনালিজম বা কার্যবাদ তত্ত্ব। ফাংশনালিজম শব্দটা শুনলে একটু কঠিন মনে হয়, একটু সহজ করে বললে ঠিক কি বোঝায়? সহজ ভাষায় বললে এই তত্ত্ব সমাজকে একটা মানবদেহের মতো করে দেখে। আচ্ছা। যেমন ধরুন, হাত, পা, হৃৎপিণ্ড, মস্তিষ্ক সবার তো আলাদা আলাদা কাজ আছে, কিন্তু সবাই মিলে শরীরটাকে সচল রাখে। ফাংশনালিস্টরা মনে করেন খেলাধুলাও সমাজের মধ্যে ঠিক ওই রকম একটা অঙ্গের কাজ করে, যা সবাইকে একসাথে জুড়ে রাখে, নিয়ম মানতে শেখায় আর সমাজটাকে সুস্থ আর স্থিতিশীল রাখে। বাহ, দারুণ উদাহরণ। যেমন একটা ফুটবল টিম যখন একসাথে খেলে তখন দেশের মানুষ ধর্মজাত ভুলে গিয়ে এক হয়ে যায়। এটাই তো খেলাধুলার সামাজিক ফাংশন বা কাজ। তার মানে খেলাধুলা হলো সমাজের গ্লু বা আঠার মতো, যা সবাইকে জুড়ে রাখে। কিন্তু এর ঠিক উল্টো দিকের ভাবনাও তো আছে, তাই না? বইটাতে তো কনফ্লিক্ট থিওরি বা সংঘাত তত্ত্বের কথাও বলা হয়েছে। হ্যাঁ, এবং এই তত্ত্বটা কার্ল মার্কসের চিন্তাভাবনার ওপর ভিত্তি করে তৈরি। ফাংশনালিজম যেখানে ঐক্যের কথা বলে, কনফ্লিক্ট থিওরি সেখানে সংঘাত আর বৈষম্যের দিকটা তুলে ধরে। ওহ আচ্ছা। এই তত্ত্ব অনুযায়ী খেলাধুলা আসলে সমাজের ক্ষমতাশালী শ্রেণীর হাতে একটা অস্ত্র। এর মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক আর সামাজিক প্রভাব বজায় রাখে। এটা তো বেশ অন্যরকম একটা দৃষ্টিকোণ। এর কোনো বাস্তব উদাহরণ কি বইতে আছে? অবশ্যই আছে। বইতে আইপিএল আর বিসিসিআই এর অর্থনৈতিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একবার ভেবে দেখুন, আইপিএলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ আর ক্ষমতা কাদের হাতে থাকে? কয়েকজন শিল্পপতি, বড় বড় কর্পোরেট সংস্থা। ঠিক, আর প্রভাবশালী কিছু ব্যক্তির হাতে। সাধারণ দর্শক বা অনেক খেলোয়াড়ের সেখানে বিশেষ কোনো ভূমিকা থাকে না। কনফ্লিক্ট থিওরি ঠিক এই ক্ষমতা আর অর্থের লড়াইটাকেই সামনে নিয়ে আসে। তার মানে আমরা যখন আইপিএলের একটা ছয় দেখে লাফিয়ে উঠি, তখন আসলে আমরা একটা বিশাল অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে যাই, যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এটা তো ভাবার মতো বিষয়। এরপর তো সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম বা প্রতীকী মিথস্ক্রিয়াবদের কথাও আছে। এটা আবার কি? এটা আরও ব্যক্তিগত স্তরের একটা তত্ত্ব। এই তত্ত্ব বলে খেলাধুলা আমাদের কাছে ঠিক তাই, আমরা তাকে যে অর্থ দিই। যেমন ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ আমাদের কাছে শুধু একটা খেলা নয়, এটা জাতীয়তাবাদের প্রতীক। ঠিক। আবার ধরুন, কেউ একজন ম্যারাথনে দৌড়াচ্ছেন, তার কাছে সেটা শুধু দৌড় নয়, হয়তো নিজেকে প্রমাণ করার একটা লড়াই। খেলাধুলো কিভাবে আমাদের ব্যক্তিগত পরিচয় বা আইডেন্টিটি তৈরি করে বা একে অপরের সঙ্গে আমাদের সম্পর্ককে প্রভাবিত করে, সেটাই এই তত্ত্বের মূল কথা। আচ্ছা, এবার নারীবাদের দৃষ্টিকোণ থেকে খেলাধুলোকে দেখার কথাও বইতে আছে,
মানে ফেমিনিস্ট থিওরি। এটা তো খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এখন। অত্যন্ত প্রাসঙ্গিক। এই অংশে ক্রীড়াক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, যেমন ধরুন পুরুষ ও মহিলা খেলোয়াড়দের বেতনের তফাৎ, মিডিয়া কভারেজের পার্থক্য, হ্যাঁ, বা নারী ক্রীড়াবিদদের প্রতি যে মিসোজিনিস্টিক মন্তব্য করা হয়। একদম এই সব বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সানিয়া মির্জা বা মিতালি রাজদের ক্যারিয়ারের দিকে তাকালেই তো এর অনেক উদাহরণ পাওয়া যায়। আর সবশেষে ফিগারেশনাল সোশিওলজি বা রূপান্তরণমূলক সমাজতত্ত্বের কথা না বললেই নয়। এর দুটো ধারণা খুব মজার। কোন দুটো? একটা হলো বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি বা BIRG, আর অন্যটা কাটিং অফ রিফ্লেক্টিভ ফেলিয়ার বা CORF। হ্যাঁ, এই দুটো তো আমার নিজের সাথেই হয়। ভারত জিতলে আমি পরের দিন অফিসে গিয়ে এমনভাবে কথা বলি যেন আমিই ক্যাপ্টেন ছিলাম। এটা নিশ্চয়ই BRG, মানে দলের গৌরবে নিজেকে গৌরবান্বিত মনে করা। একদম। আর হারলে, কে ভারত, আমি তো খেলাই দেখিনি, এটাই তাহলে CORF। হ্যাঁ, একদম তাই। আপনি খুব সহজে ধরে ফেলেছেন। দল জিতলে আমরা বলি আমরা জিতেছি, আর হারলে বলি ওরা হেরেছে। ঠিক। এই সাধারণ আচরণটাই খেলাধুলার সঙ্গে আমাদের মানসিক যোগসূত্রটা দেখিয়ে দেয়। এই তাত্ত্বিক ভিত্তিগুলোই বইটিকে একটা সাধারণ ইতিহাসের বই থেকে আলাদা করে একটা গভীর বিশ্লেষণমূলক বই হিসেবে প্রতিষ্ঠা করে। এই সমাজতাত্ত্বিক থিওরিগুলো তো দারুণ একটা ফ্রেমওয়ার্ক দিল, কিন্তু এগুলোকে বাস্তবে প্রয়োগ করে দেখতে হলে তো আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে, তাই না? বইটা কিভাবে ভারতের পুরনো খেলাধুলার কথা বলেছে? টাগ অফ ওয়ার। আমরা এটাকে সাধারণ খেলা ভাবি, কিন্তু এর একটা আন্তর্জাতিক ফেডারেশন আছে। অলিম্পিকেও একসময় এটা খেলা হতো। আর কুস্তির কথা তো বলতেই হবে। আমি দ্য গ্রেট গামা বা গুলাম মোহাম্মদ বাক্স বাটের গল্প পড়ে মুগ্ধ হয়ে গেছি। কিভাবে তিনি অপরাজিত থেকে রুস্তমে হিন্দ বা ভারতের চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই ইতিহাসটা খুব অনুপ্রেরণাদায়ক। দাবা খেলার ইতিহাসও বেশ চিত্তাকর্ষক। বইটিতে নিকোলাও মনুচির একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে। তিনি মুঘল দরবারে ছিলেন এবং লিখেছিলেন যে মুঘল আমির ওমরাহরা মনে করতেন দাবা খেলা আসলে রাজ্য শাসন আর কূটনীতির একটা ছোট সংস্করণ। মানে এর মাধ্যমে তারা যুদ্ধের কৌশল শিখতেন। হ্যাঁ, ঠিক তাই। দারুণ তো। তবে যে দুটো খেলা নিয়ে বইতে সবচেয়ে বিস্তারিত আলোচনা আছে সেগুলো হলো ক্রিকেট আর ফুটবল। আর এই দুটো খেলার ইতিহাস পড়লে বোঝা যায় এগুলো শুধু খেলা ছিল না। উপনিবেশিক ভারতের সামাজিক আর রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য এগুলো খুব জরুরি। ক্রিকেটের আলোচনায় পেন্ট্যাঙ্গুলার টুর্নামেন্টের কথা বিশেষভাবে উঠে এসেছে। এটা আমার কাছে খুব সংযোগদায়ক মনে হয়েছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দল তৈরি হতো, পার্সিদের দল, হিন্দুদের দল, মুসলিমদের দল। ভাবা যায়। এটা তো ব্রিটিশদের ভাগ করা আর শাসন করা নীতির সরাসরি প্রতিফলন। ঠিক তাই। আর এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই মহাত্মা গান্ধীর মতো মানুষেরা রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই অন্ধকার দিকের পাশাপাশি একটা আশার আলো ছিল। কি রকম? বইটিতে পালওয়ানকার বালুর মতো একজন দলিত ক্রিকেটারের উত্থানের কাহিনী আছে। তিনি শুধু একজন অসাধারণ বোলারই ছিলেন না, তার সাফল্য তৎকালীন বর্ণবাদী সামাজিক কাঠামোকে একটা বড় ধাক্কা দিয়েছিল। তথাকথিত নিচু জাতের একজন মানুষ যখন তথাকথিত উঁচু জাতের ব্যাটসম্যানদের আউট করছেন, সেটা শুধু একটা উইকেট নেওয়া ছিল না, ওটা ছিল সামাজিক অসাম্যের বিরুদ্ধে একটা প্রতীকী জয়। একদম। ঠিক একই রকমভাবে ফুটবলের ক্ষেত্রে মোহনবাগানের 1911 সালের IFA শিল্ড জয়ের ঘটনাটা তো কিংবদন্তি তুল্য। খালি পায়ে খেলে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দেওয়া, এই ঘটনাকে ধুতিযুদ্ধ বা ঢটিবর বলা হয়। বিশাল ব্যাপার তো বটেই, কিন্তু এর থেকেও বড় কথা হল ওই একটা ফুটবল ম্যাচ যেন গোটা দেশের মানুষের কাছে প্রমাণ করে দিল যে শুধু বুদ্ধি বা সংস্কৃতিতেই নয়, শারীরিক শক্তিতেও আমরা ব্রিটিশদের হারাতে পারি। খেলার মাঠের ওই 90 মিনিটের জয়টা ছিল আসলে মনস্তাত্ত্বিক স্বাধীনতার প্রথম ধাপ। হ্যাঁ, এই ঘটনাগুলো দেখায় যে খেলাধুলা কেবল বিনোদন ছিল না, এটি ছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ। বইটাই সাবল্টার্ন বা নিম্নবর্গীয় দৃষ্টিকোণটা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে। ইতিহাস থেকে এবার যদি আমরা আধুনিক সময়ে আসি, তাহলে বইয়ের পরের অংশে খেলাধুলার বাণিজ্যিকরণের দিকটা তুলে ধরা হয়েছে। বিশেষ করে IPL এবং ইন্ডিয়ান সুপার লিগ মানে ISL কিভাবে ভারতীয় ক্রীড়া জগৎকে পুরোপুরি বদলে দিয়েছে তার বিশদ আলোচনা আছে। শুধু তাই নয়,
খেলাধুলা আর সিনেমার যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে সেই বিষয়টিও এখানে আলোচিত। হ্যাঁ, লগান, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ভাগ মিল্খা ভাগ। ঠিক, এই বায়োপিকগুলোর বাণিজ্যিক সাফল্য আর তার সামাজিক প্রভাব নিয়ে একটা চমৎকার বিশ্লেষণ রয়েছে। বইটিতে এই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনের পরিসংখ্যানও দেওয়া আছে, যা বাণিজ্যিক দিকটা বুঝতে সাহায্য করে। কিন্তু বইটা শুধু সাফল্যের কথাই বলেনি, কিছু বিতর্কিত বিষয়ও খুব সাহসের সাথে তুলে ধরেছে, যা বইটিকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। যেমন খেলাধুলায় বর্ণবিদ্বেষ বা রেসিজম, মাঠে এবং মাঠের বাইরের হিংসা, এমনকি খেলোয়াড় বা সমর্থকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন বা সেডিশন লয়ের প্রয়োগের মতো সংবেদনশীল বিষয়গুলো এখানে জায়গা পেয়েছে। একদম। তবে এর পাশাপাশি কিছু ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে, যেমন ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য BCCI এর পে ইকুইটি পলিসি চালুর সিদ্ধান্ত। ও হ্যাঁ, পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য সমান ম্যাচ ফি, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। ঠিক, এই আলোচনাটা বইয়ের শুরুতে যে ফেমিনিস্ট থিওরির কথা আমরা বলছিলাম সেটাকে বাস্তবে প্রয়োগ করে দেখায়। এটা প্রমাণ করে যে দীর্ঘ সংগ্রামের পর হলেও পরিবর্তন আসছে। সব মিলিয়ে খেলাধুলার ইতিহাস ও ভারতীয় ক্রীড়া সমাজ বইটি শুধু তথ্যের একটা সংকলন নয়, এটা খেলাধুলার চশমা পরে সমাজকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আর বইটার গঠনও খুব ছাত্রছাত্রী বান্ধব। প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনী প্রশ্ন আছে, বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। নিঃসন্দেহে এটি একটি মাল্টিডিসিপ্লিনারি বা বহুশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে লেখা, যা ইতিহাস, সমাজতত্ত্ব এবং ক্রীড়া বিজ্ঞানকে এক সূত্রে বাঁধে। যারা নেট, সেট, CUET বা স্কুল সার্ভিস কমিশনের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বইটা একটা সম্পদ হতে পারে। আর লেখকদের লেখার প্রশংসাও করতে হয়। হ্যাঁ, মার্কস বা পার্সেন্সের মতো সমাজতাত্ত্বিকদের জটিল তত্ত্বগুলোকেও তারা খুব সহজবোধ্য, প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যেটা বইটা পড়ার পর আমার মাথায় ঘুরছে। বলুন। বিশ্বায়নের এই যুগে, যেখানে খেলাধুলা একটা বিশাল শিল্পে পরিণত হয়েছে আর বাণিজ্যিক স্বার্থই প্রধান হয়ে উঠছে, সেখানে কি খেলাধুলার মূল উদ্দেশ্য, অর্থাৎ খেলার জন্য খেলা, তার বিশুদ্ধতা হারাতে বসেছে? ভারতীয় ক্রীড়ার ভবিষ্যৎ কোন পথে চালিত হবে? ভাবনার অবকাশ রইল।